আচ্ছা, তো আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি। আহ এইচএসসি লেভেলের ম্যাক্সিমাম চ্যাপ্টারই আমি কভার করছি, বাট এই একটা চ্যাপ্টার আমার আসলে শর্ট সিলেবাসে না থাকার কারণে কভার করা হয় নাই। তো যাই হোক, আজকে সুযোগ পাইছি, আজকে আমরা এটা কভার করার চেষ্টা করব। তো আজকের প্রথম ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে পড়বো? প্রথম ক্লাসে হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতি জিনিসটা কি সেটা একটু জানার চেষ্টা করবো, এর প্রাথমিক ধারণাটা দিব। তারপর আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে কিভাবে দ্বিপদী বিস্তৃতিটা করা যায় কিছু কিছু কেসে সেটা দেখব। এবং সবশেষ কিভাবে দ্বিপদী বিস্তৃতির একটা জেনারেলাইজড একটা ফর্মুলা আমরা দাঁড় করাতে পারি, এবং সেই ফর্মুলা দিয়ে যে কোনো দ্বিপদীর কিভাবে আমরা বিস্তার করতে পারি সেটা দেখব। এবং সাধারণ পদ নির্ণয় করাটা শিখবো, সাধারণ পদের সাহায্যে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটাও দেখবো। ঠিক আছে? সো আর কথা না বাড়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো দ্বিপদী বিস্তৃতি নামের মধ্যে একটা জিনিস আছে, এটা হচ্ছে দ্বিপদ, তাই না? এটা দুইটা পদ থাকবে এমন একটা রাশিকে আমরা কি করব? বিস্তার করব, এটাই তো দ্বিপদী, তাই না? এখন মনে করো 2x+5 লিখলাম, ঠিক আছে? আবার মনে করো x² + xy লিখলাম। আবার মনে করো আমি কি লিখলাম, √x + √2 লিখলাম। ঠিক আছে? এই যে তিনটা লিখলাম, এখন আমাকে বলো তো এরা তিনজন কি দ্বিপদী কিনা? এটার মধ্যে কি দুইটা করে পদ আছে কিনা বলো তো? হ্যাঁ। তাহলে এরা হচ্ছে দ্বিপদী হবে। এখন আমি যদি একই ফ্যামিলির দুইটা টার্মকে লিখি, মনে করো 2√2 লিখলাম, সাথে 3√2 লিখলাম, এরা কি দ্বিপদী হবে? আহ, না। কারণ এটাকে তুমি কি লিখতে পারো বলো তো, 5√2 লিখতে পারো না? অর্থাৎ হ্যাঁ। এরা আসলে কিন্তু এক পদী। অর্থাৎ দ্বিপদী হইতে গেলে তোমার কি হইতে হবে ভাইয়া দেখো তো। দ্বিপদী হইতে গেলে তোমার যে দুইটা পদ থাকবে সেটা দুইটা দুইটা ডিফারেন্ট ফ্যামিলির হইতে হবে। দুই টাইপের দুইটা পদকে তুমি যোগ করলে তখন সেটাকে তুমি দ্বিপদী বলতে পারবা। যোগ অথবা বিয়োগ, বিয়োগও থাকতে পারে, ঠিক আছে? আমি একটা বিয়োগের চিহ্ন দিয়ে রাখি। তাহলে দুইটা টাইপের, অর্থাৎ দুইটা ফ্যামিলির যদি দুইটা টার্মকে তুমি নাও, তারা যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে তখন তুমি তাকে কি বলবা বলো তো? তখন তুমি তাকে দ্বিপদী বলবা। আর যদি একই ফ্যামিলির দুইটা টার্মকে তুমি লেখো, ওরা আলটিমেটলি কি হয়ে যাবে? আলটিমেটলি দুইটা বা তিনটা টার্মকে যদি একই ফ্যামিলির লেখো, তার আলটিমেটলি একপদী হয়ে যাবে। হ্যাঁ। এখন দ্বিপদী রাশি, মনে করো x+y একটা দ্বিপদী। এখন এইটার মাথায় যদি আমি পাওয়ার দেই, ধরো পাওয়ার আমি কত দিতে পারবো? আমি হোল নাম্বার দিতে পারবো। হোল নাম্বারের ব্যাপারে যদি আইডিয়া না থাকে একটু বলে। হোল নাম্বার হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো, ঠিক আছে? 0 1 2 3 4 ডট 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 ইনফিনিটি এভাবে করে যাবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এর মাথায় আমি পাওয়ার টু দি পাওয়ার 0 দিলাম, তাহলে কি পাবো বলতো? 1 পাবো। বিস্তার করা যাচ্ছে, আমি বুঝতেছি কি হবে। x+y এর মাথায় টু দি পাওয়ার 1 দিলাম, কি পাবো? x+y পাবো। x+y এর মাথায় আমি স্কোয়ার দিলাম। এখন x+y এর মাথায় স্কোয়ার মানে আসলে কি? x+y কে দুইবার গুণ করা না? তাহলে x+y কে যদি আমি দুইবার গুণ করি, গুণ করলে আমি কি আমার রাশিটা পেয়ে যাব না? দ্বিপদীটা পেয়ে যাব না? x² + 2xy + y² আসবে। তাহলে এটাও করা যাচ্ছে। আচ্ছা, x+y এর মাথায় যদি কিউব দেই, এটা কি তুমি ফর্মুলা ছাড়া বের করতে পারবা? পারবা না? না। পারবা। x+y কে তুমি 3 বার গুণ করো, তাহলে তো বের করা যাবে, তাই না? x³ + 3xy² + 3xy² + y³ গুণ করলে তুমি আলটিমেট এটাই পাবা। আমি জাস্ট শর্টকাটে এটাই লিখলাম। এখন x+y এর মাথায় যদি তুমি টু দি পাওয়ার 4 দাও, এইটা তো করা যাবে, তাই না? x+ওয়াই হোল স্কোয়ারের সাথে আরেকটা x+ওয়াই হোল স্কোয়ারকে গুণ করলে এটা পেয়ে পেয়ে যাবে না তুমি? তো আমার কথা হচ্ছে, আমরা যে এই যে একটা দ্বিপদী রাশির মাথায় যখন পাওয়ারের সংখ্যা বাড়তে থাকে, তখন কিন্তু আমরা গুণ করে করে এটা বের করতে পারি। বাট পাওয়ারের সংখ্যা যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে কি আসলে এই মেথডটা কি ফিজিবল কোনো মেথড কিনা, বা সহজে করা যাবে এমন কোনো মেথড কিনা বলো তো? না। তাহলে এই ধরো x+y⁵ লিখলাম, তাহলে এখন আমাদের কি একটা জেনারেল একটা প্যাটার্ন দরকার না বলো তো? আমাদের একটা হ্যাঁ। জেনারেল একটা প্যাটার্ন বা ফর্মুলা দরকার কিনা বলো? হ্যাঁ। তাহলে আমার একটা ফর্মুলা দরকার। এখন এই দ্বিপদী নিয়ে আসলে অনেকেই কাজ করছে, অনেক ম্যাথমেটিশিয়ান কাজ করছে। সো তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, অনেক ম্যাথমেটিশিয়ানের নাম দেওয়া আছে, ঠিক আছে? সো বাট আলটিমেটলি সবচেয়ে জেনারেলাইজ জেনারেলাইজ প্যাটার্নটা যেই ম্যাথমেটিশিয়ান বলছে, জেনারেলাইজ প্যাটার্ন নিয়ে যেই ম্যাথমেটিশিয়ান কথা বলছে, তার নামটা কি জানো? তার নামটা হচ্ছে নিউটন। তার নামটা হচ্ছে আমাদের বিখ্যাত নিউটন, ঠিক আছে? সে হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সবচেয়ে জেনারেলাইজ প্যাটার্ন নিয়ে আসলে কথাবার্তা বলছেন, ঠিক আছে?
তাহলে আমরা এখন নিউটন অ্যাকচুয়ালি দ্বিপদী বিস্তৃতির কিভাবে বিস্তারটা করছে সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা কিছু জিনিস একটু দেখার চেষ্টা করি। যেই দ্বিপদী গুলার আমরা বিস্তার গুলার ফর্মুলা আমরা জানা আছে, সেই ফর্মুলা গুলা থেকে কিছু প্যাটার্ন আমরা খুঁজে বের করার একটু চেষ্টা করি ভাই, চলো। যেমন একটা জিনিস খেয়াল করো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার প্যাটার্নটা একটু দেখো তো। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বিস্তারটা কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। সো দেখো, প্রথম পদের পাওয়ার কত ছিল বলতো? 2। হ্যাঁ, দ্বিতীয় পদের কি, দ্বিতীয় কোনো পদ কি ছিল? ওয়াই এর কোনো টার্ম কি ছিল? ছিল না। তাহলে মনে মনে ওয়াই এর টার্ম কত ছিল? ওয়াই টু দি পাওয়ার 0 ছিল। তারপরের পদে ওয়াই এর এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1। এর পরের পদে ওয়াই এর পাওয়ার 2 আর এক্স এর পাওয়ার কত? 0। তাহলে একটা জিনিস যদি খেয়াল করো তাহলে বুঝবা যে প্রথম পদের পাওয়ার সর্বদা সবচেয়ে বড় থাকে, দ্বিতীয় পদের পাওয়ার সবচেয়ে ছোট থাকে, প্রথম পদের পাওয়ার 1 করে কমে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়ে। এইভাবে করতে করতে দ্বিতীয় পদের পাওয়ার সবচেয়ে বড় হয়ে যায় আর প্রথম পদের পাওয়ার কি? সবচেয়ে ছোট, অর্থাৎ 0 হয়ে যায়। ঠিক আছে? সেমলি দেখো তো এক্স প্লাস ওয়াই হোল কিউবের ক্ষেত্রে এই প্যাটার্নটা ফলো করে কিনা। প্রথমে এক্স কিউব আর ওয়াই এর মাথায় 0, পরে এক্স এর পাওয়ার 1 কমে হয়ে গেল এক্স স্কোয়ার, ওয়াই এর মাথায় পাওয়ার 1 বেড়ে হয়ে গেল ওয়াই 1। এক্স এর মাথায় পাওয়ার আরো 1 কমে হয়ে গেল এক্স টু দি পাওয়ার 1, আর ওয়াই এর মাথায় পাওয়ার আরো 1 বেড়ে হয়ে গেল ওয়াই স্কোয়ার। এক্স এর মাথায় পাওয়ার আরো 1 কমে হয়ে গেল এক্স টু দি পাওয়ার 0, আর ওয়াই এর মাথায় পাওয়ার আরো 1 বেড়ে হয়ে গেল কত? ওয়াই কিউব। সো প্যাটার্নটা কি তুমি ধরতে পারছো কিনা বলো? প্যাটার্নটা ধরা যাচ্ছে না? হ্যাঁ, প্যাটার্নটা ধরা যাচ্ছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 7 এর বিস্তার করতে, তুমি এই বিস্তার একটা প্যাটার্ন কিন্তু দাঁড় করাইতে পারবা। বলো তো কি হবে? প্রথম পদে এক্স টু দি পাওয়ার 7 থাকবে, ওয়াই টু দি পাওয়ার কত থাকবে? 0 থাকবে। পরের পদে এক্স টু দি পাওয়ার 6 থাকবে, ওয়াই টু দি পাওয়ার কত থাকবে? 1 থাকবে। পরের পদে এক্স টু দি পাওয়ার কত থাকবে বলো তো? 5 থাকবে, আর ওয়াই টু দি পাওয়ার কত থাকবে? 2 থাকবে। এর পরের পদে এক্স টু দি পাওয়ার কত থাকবে বলো তো? 4 4। ওয়াই কিউব। এর পরের পদে এক্স কিউব ওয়াই 4। এইভাবে করে যে এটা কিন্তু আগাবে, এবং এক্স টু দি পাওয়ার 2 ওয়াই 5, এবং লাস্টের কিছু টার্ম হবে এক্স আর ওয়াই 6। সর্বশেষ টার্মটা হচ্ছে এক্স 0 ওয়াই 7। এবার এইভাবেই তো হবে। কিন্তু আমি যে প্যাটার্ন অনুযায়ী যে কাজটা করলাম, এই কাজটা কি আমার দ্বিপদী বিস্তৃতির প্রকৃত বিস্তার হয়েছে কিনা? এটা কি প্রকৃত বিস্তার হয়েছে? না। কোন জিনিসটা মিসিং আছে? ওই যে দ্বিপদী বিস্তৃতির মধ্যে কিছু সহগ ছিল, প্রতিটা টার্মের কিছু হ্যাঁ, সহগ ছিল, সেই সহগ গুলো কিন্তু এখানে মিসিং আছে, তাই না ভাই? হ্যাঁ, এইখানে সহগ কত আমি বসাইতে পারি নাই, এখানে সহগ কত বসাইতে পারি নাই, এখানে সহগ বসাইতে পারি নাই। অর্থাৎ এইখানে সহগ গুলোকে আমি বসাইতে পারি নাই। তো সহগ গুলোকে এখন আমার বসানো শিখতে হবে। সহগগুলোকে আমি কিভাবে বের করতে পারি এটা আমার শিখতে হবে। তো সহগ বের করার ওয়ে আছে। তুমি বিন্যাস সমাবেশের কনসেপ্ট দিয়ে সহগ বের করতে পারবা, তুমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে সহগ বের করতে পারবা, তুমি নিউটনের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়েও আমরা কি করতে পারবো, নিউটন বাইনোমিয়াল থিওরেম যেটা আছে ওইটার সাহায্যে আমরা কি করতে পারবো। ওইটাও বেসিক্যালি বিন্যাস সমাবেশের কনসেপ্টকে ইউজ করা হয়। সো ওইটার সাহায্যে আমরা কি করতে পারবো, এই সহগগুলাকে বের করতে পারবো। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এই সহগগুলাকে বের করা। ঠিক আছে? বিস্তার কিন্তু আমরা বুঝে গেছি, তাই না বলতো? দ্বিপদী বিস্তৃতির বিস্তার কি বুঝে গেছো না? হ্যাঁ, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই সহগ গুলাকে বের করা। তো সহগ গুলা বের করার জন্য আমাদের হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আছে। ঠিক আছে? প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মধ্যে দেখো তো, প্যাসকেলের ত্রিভুজটা তোমরা 9-10 পড়ে আসছো, যাতে আমি একটু ওভারভিউ করতেছি। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা এমন যে ওয়ান গুলা হচ্ছে একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের এই এই দুইটা সন্নিহিত বাহু বরাবর ওয়ান থাকে। ঠিক আছে? 1 1 1 আমরা বসাই, এবং এই ওয়ান গুলার সামেশনটা মাঝখানে বসে। এই প্রতিটা টার্মের সামেশন হচ্ছে দুই কর্নারের সাইডের টার্মের সামেশন হচ্ছে মাঝখানে বসে। এবার দেখো তো, এইখানে 1 আর এখানে 1, এদের দুইজনের যোগফল কত? 2। এই 2 মাঝখানে বসছে। এই 1 আর এই 2 এর যোগফল কত বলতো? 3। 3 মাঝখানে বসছে। এই 2 আর 1 এর যোগফল কত বলতো? 3। 3 মাঝখানে বসছে। আবার দেখো তো, 3 আর 1 এর যোগফল কত বলতো? 4। 4 মাঝখানে বসছে। 3 আর 3 এর যোগফল কত বলতো? 6। 6 মাঝখানে বসছে। 3 আর 1 এর যোগফল কত বলতো? 4। 4 মাঝখানে বসছে। আর সাইড গুলোতে হচ্ছে 1 1 1 করে। এখন এটা আসলে কি বোঝাচ্ছে? এখানে প্রথম যে টার্মটা দেখতেছো 1, এটা বেসিক্যালি হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ার যখন টু দি পাওয়ার 0 থাকে তার হচ্ছে সহগ। দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ার যখন 1 থাকে তখন তো দুইটা পদ পাবো আমরা, ওই দুইটা পদের সহগ। তৃতীয়টা হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ার যখন 2 থাকে তখন ওই তিনটা পদ পাবো না আমরা, তখন ওই তিনটা পদের কি বলতো? সহগ। এরপরটা হ্যাঁ, হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ার যখন 3 থাকে তখন আমরা কয়টা পদ পাবো বলতো? চারটা পদ পাবো না? ওই চারটা পদের কি? সহগ। আর এরপরটা হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ার যখন 4 থাকে তখন তার পাঁচটা পদের প্রত্যেকটা সহগ।
আর এরপরটা হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ার যখন 5 থাকে তখন যে 6টা পদ পাবো ওই 6টা পদের কি সহগ। তাহলে আমরা সহগগুলা বের করার একটা টেকনিক কিন্তু আমরা প্যাসকেলের সাহায্যে পারতেছি। বাট প্যাসকেলের একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা কি তুমি ধরতে পারতেছো? এই যে তোমার ত্রিভুজটা যে আঁকতে হবে, এখন যদি তোমাকে আমি বলি যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 50 জন্য তুমি দ্বিপদী বিস্তার করো, বিস্তৃতি করো, তাহলে তুমি কি সহগগুলা কি বের করতে পারবা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 50 জন্য? কত বড় একটা ত্রিভুজ হয়ে যাবে বলো তো? হ্যাঁ, অনেক বড় হবে। অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাও কি কোনো ভালো কোনো সলিউশন হইলো? না। এইটাও কিন্তু ভালো কোনো সলিউশন হলো না। বাট এটা দিয়ে আমরা কিন্তু কিছু কিছু প্রবলেম করতে পারবো, তাই না? টু দি পাওয়ার পাওয়ার 8 পর্যন্ত আমরা প্রবলেমগুলো এটা দিয়ে সলভ করতে পারবো, ঠিক আছে? পাওয়ার 8 পর্যন্ত কি করতে পারবো, প্রবলেমগুলো আমরা এটা দিয়ে সলভ করতে পারবো। তাহলে চলো আমরা এটা দিয়ে একটা প্রবলেম সলভ করি। এরপরে আমরা সহগ বের করার আরো কোনো ভালো কোনো ওয়ে আছে কিনা সেটা দেখবো, ঠিক আছে? সহগ বের করার আরো ভালো কোনো ওয়ে আছে কিনা সেটা তারপরে আমরা দেখতেছি। বাট আপাতত আমরা টু দি পাওয়ার 8 পর্যন্ত প্যাসকেল দিয়ে করতে পারবো, তার একটা প্রবলেম আমরা করি। প্যাসকেলের প্রবলেমগুলো সাধারণত এই যে তোমার বোর্ডের ক নাম্বারের প্রশ্নে থাকে, ঠিক আছে? মানে এখানে 4টা প্রশ্ন আছে প্যাসকেলের, এটা টাইপ 1 নাম দিছি আমি। তো এই টাইপ 1 এর আমরা 4 নম্বর প্রবলেমটা, এটা ঢাকা বোর্ডে 19 সালে আসছিল। তো ওই প্রবলেমটা আমরা একটু করি। কি বলছে, 3 - y⁵ এটাকে বিস্তার করতে বলছে। তা তুমি তো জানোই, কি 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 জানো তুমি বলো তো? প্রথম পদে কত হবে, 3 টু দি পাওয়ার 5 বসবে, আর y টু দি পাওয়ার কত বসবে, 0 বসবে। হুম। পরের পদে কি বসবে, 3 টু দি পাওয়ার 4, আর y টু দি পাওয়ার কত বসবে, 1। পরের পদে কি বসবে বলো তো, 3 কিউব y স্কোয়ার। পরের পদে কি হ্যাঁ, বসবে বলো তো, থ্রি 3y³ 3 স্কোয়ার y কিউব। পরের পদে বসবে, তুমি জানো, 3 আর y টু দি পাওয়ার 4। আর লাস্টের পদে কত বসবে, y⁵। y টু দি পাওয়ার 5। আর y টু দি পাওয়ার 0 যে এটা কেটে দিলাম, এটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার সহগগুলো আমি কি করবো, প্যাসকেলের ত্রিভুজ থেকে বসাই ফেলবো না? প্যাসকেলের ত্রিভুজ থেকে বসাইলে বলো তো প্রথমটা সহগ কত হবে, 1। এই প্যাসকেলের ত্রিভুজে আমার এটা বলো টু দি পাওয়ার কত ছিল, 5 ছিল না? তো টু দি পাওয়ার হ্যাঁ। 5 এর জন্য আমার এই যে সারিটা আছে, এই সারির টার্মগুলো কি আসবে, এই সারির টার্মগুলো আমরা বসাবো। তো প্রথম পদের সহগ হচ্ছে 1, 1 বসাইলাম। দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5, 5 বসাইলাম। 5 × 3 টু দি পাওয়ার 4 y। পরেরটা সহগ কত বলো তো, 10, তাই না? 10 × 3 টু দি পাওয়ার 3। পরেরটা সহগ হচ্ছে 10 × 3 স্কোয়ার। পরেরটা সহগ হচ্ছে 5 × 3। আর পরেরটা সহগ কত, 1। বলতো এইটা বিস্তার হইলো কিনা, বিস্তার হয়েছে না? হ্যাঁ। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু শেষ। তাহলে আমরা একটা অঙ্ক সলভ করে ফেলতে পারলাম, তাই না? তাহলে দ্বিপদী বিস্তৃতি একটা অঙ্ক সলভ করে ফেলতে পারলাম। কিন্তু এখন আমরা দ্বিপদী উপপাদ্যটার সাহায্যে, কিন্তু এইটা কি অনেক ভালো কোনো নিয়ম হইলো? আমরা কি যে কোনো পাওয়ারের জন্য বিস্তার কি সহজে করতে পারতেছি এই এই সূত্রের সাহায্যে? না। করতে পারতেছে। তাহলে এখন আমাদের কি আরো ভালো একটা প্যাটার্ন দরকার, বা ভালো একটা ফর্মুলা দরকার। সো ভালো ওই প্যাটার্ন বা ফর্মুলাটার জন্য এখন আমরা সাহায্য নিব হচ্ছে নিউটনের বাইনোমিয়াল থিওরেমের, ঠিক আছে? তো নিউটন যেই প্যাটার্নটা দিচ্ছে আমাদেরকে, সেই প্যাটার্নটা আমরা ফলো করব। ওকে, তো চলো আমরা নিউটনের প্যাটার্নটা একটু ফলো করার চেষ্টা করি। সো নিউটনের প্যাটার্নটা হচ্ছে এ প্লাস এক্স, দুইটা পদ যদি একটা এ একটা যদি এক্স হয়, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি এন হয়। তুমি কি সমাবেশ চ্যাপ্টারটা করছো বা বিন্যাস চ্যাপ্টারটা করছো? না, এটা পড়া হয়নি। আচ্ছা, আমরা প্যাটার্নটা আগে লিখি, সহগটা পরে লিখতেছি। এ টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার কত হবে বলো তো, 0 হবে। প্লাস এ টু দি পাওয়ার n - 1 এক্স। এরপরে প্লাস দিয়ে বলো তো কি হবে, এ টু দি পাওয়ার n - 2 এক্স স্কোয়ার, ঠিক আছে? এরপরে প্লাস দিয়ে কি হবে বলো তো, এ টু দি পাওয়ার n - 3 এক্স কিউব। এবার এভাবে করে চলতে থাকবে না? চলতে চলতে কি হবে, চলতে চলতে মাঝখানে একটা টার্ম থাকবে, এ টু দি পাওয়ার n - r। আর এক্স টু দি পাওয়ার আর একটা টার্ম থাকবে না? হ্যাঁ। এরপরে আরো কি চলতে 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 একটা টাইমে কি আসবে, এ টু দি পাওয়ার 0 চলে আসবে না? এ টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার কত আসবে বলতো, এ না চলে আসবে না? হ্যাঁ। এক্স টু দি পাওয়ার এন চলে আসবে। তাহলে এ টু দি পাওয়ার 0টা লিখলাম না, এটা তো বুঝতেই পারতেছো, এটা কমতেছে। আর তাহলে এক্স টু দি পাওয়ার 0টা আমি কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই প্যাটার্নটা তো পেয়ে গেছি। এখন আমাদের কি বসাইতে হবে, এখন আমাদের এদের জায়গায় কি সহগগুলো বসাইতে হবে না? সহগগুলো বসাইতে হবে। সহগগুলো বসানোর জন্য তুমি যেটা করবা, তুমি প্রথম টার্মের মধ্যে তুমি বসাবো হচ্ছে এন সি, সি দিয়ে সমাবেশ বোঝায়, ঠিক আছে? NC0। পরেরটার জন্য তুমি বসাবা NC1। পরেরটার জন্য তুমি বসাবা NC2। এরপরটার জন্য বসাবা NC3। এভাবে এটার জন্য বসাবা কত, NC, কত বসাবা, ফোর। NCR। আর এটার জন্য কত বসাবা, NCN।
এটা তো বসাবো কত, এনসি এন। এখন সমাবেশের যে টার্ম গুলো থাকে এনসি আর বলো বা যে কোনো কিছু বলো, এইটাকে ক্যালকুলেট করা তুমি জানো কিভাবে ক্যালকুলেট করতে হয়? এটা ক্যালকুলেশন দেখাই, এনসিআর এর ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা? তুমি কি ফ্যাক্টোরিয়াল এই অপারেটরের সাথে পরিচিত? ধরো হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি ভাই? মানে ফাইভ, এক থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল, তাই না? তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। তাহলে এনসিআর মানে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উপরে বসবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমার কথা বুঝতে পারছো কিনা? এন হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ভাগ। তাহলে এটা হচ্ছে কি তোমার ফর্মুলা এনসিআর। এখন এই ফর্মুলার সাহায্যে এবার তুমি সবগুলো বের করতে পারবা কিনা বলো তো? আমার মনে করো কোনো একটা জায়গায় 5C0 বের করতে বলছে। তো 5C0 মানে কি বলতো? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, 0 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস জিরো। 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, এটা তোমার মুখস্থ রাখতে হবে। 0 ফ্যাক্টোরিয়াল মান 1, এটা প্রমাণও আছে, আমার চ্যানেলেই আছে, আমি দেখাইছিলাম 0 ফ্যাক্টোরিয়াল কি কারণে 1 হয়। তো যাই হোক, 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু তুমি 1 ধরলাম। তাহলে বাকিটা কি আসতেছে বলো তো? কাটাকাটি গুলো 1 আসতেছে না? তো 1 চলে আসলো। এখন তোমার মনে করো 5C2 বের করতে মন চাইলো, তাহলে তুমি কি করবা? উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কত দিবা, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কি কি লেখা যায় বলো তো? 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? হ্যাঁ, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 ইন্টু 1, আর ওটা মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায়, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি লেখা যায়? হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল কে এভাবে লেখা যায় না, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? তো হ্যাঁ, আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিই, তাহলে আমি আলটিমেটলি কত পাচ্ছি, 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 পাচ্ছি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে সমাবেশের এই কনসেপ্টটা তুমি বুঝতে পারছো না তাহলে বলো তো? এখন আমি যদি তোমাকে বলি 10C4 বের করতে, এইটা তুমি এখান থেকেও একটা প্যাটার্ন তুমি বের করতে পারবা। খেয়াল করে দেখো 5C2 এর ক্ষেত্রে তুমি কি করছিলে বলো তো? 5C2 এর ক্ষেত্রে তুমি এই 2 থাকা মানে হচ্ছে তুমি উপরে 2টা টার্ম লিখবা, নিচে 2টা টার্ম লিখবা। এই 2 থাকা মানে কত, উপরে 2টা টার্ম লিখবা, নিচে কি কয়টা টার্ম লিখবা, 2টা টার্ম লিখবা। উপরে 5 থেকে 2 ঘর, মানে 5 এবং 5-এর পরের ঘরটা লিখবা, মানে এই 2টা টার্ম লিখবা। ঠিক আছে, আগের ঘরটা লিখবা আর কি। আর এই নিচে যদি 2 আছে, এই 2 থেকে তুমি কি করবা, একদম 1 পর্যন্ত যাবা। এবার ধরো 10C4 আছে, তাহলে তুমি কি করবা, 10 উপরে 4টা টার্ম লিখবা, নিচে কয়টা টার্ম লিখবা, নিচে 4টা টার্ম লিখবা। উপরে 4টা টার্ম কি হবে, 10, 9, 8, 7, শেষ 4টা টার্ম শেষ। আর নিচে 4 মানে কি, 4, 3, 2, 1। তো এই যে সি অপারেটরের সাহায্যে যে ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশন সহজে করার উপায়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে 10C4 বের করে ফেললা খুব সহজে। তাহলে তোমার দ্বিপদী বিস্তৃতি যে কোনো C4 যদি তুমি বের করতে বলো, তাহলে খুব সহজে বের করতে পারবে না বলো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি বুঝে গেলা। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে, আর এই যে NC0, NC1 এগুলো কোথেকে আসছে, এটা আমি যখন তোমাকে সমাবেশ চ্যাপ্টারটা পড়াবো তখনই তুমি বুঝতে পারবা। ঠিক আছে। এখানে 2টা পদ আছে, তো 2টা পদ এত তুমি কম আচ্ছা, এটা তোমাকে এখন না বুঝাই, এটা তোমাকে তুমি বরং সমাবেশ চ্যাপ্টারটা পড়ার পরে এই জিনিসটা তুমি আরো ভালো বুঝতে পারো, তখন আমি তোমাকে আবার বুঝাই দিব। ঠিক আছে, কিভাবে আসছে। বাট আপাতত তুমি প্যাটার্নটা বুঝতে পারছো কিনা, প্যাটার্নটা তো ধরেই ফেলছো। আর তোমার হচ্ছে সহগগুলা বের করবো হচ্ছে NC0, NC1, NC2, এই ফর্মুলাগুলো দিয়ে কি তুমি সহগগুলা বের করবা। আর প্যাটার্ন অনুযায়ী তুমি দ্বিপদীটাকে কি করবা, বিস্তার করবা, দ্বিপদীটাকে প্যাটার্ন অনুযায়ী বিস্তার করবা। আর সহগগুলাকে তুমি NC0, NC1, NC2 এভাবে তুমি সহগগুলাকে বসাবা। তাহলে আমি কি তোমাকে বুঝাইতে পারছি কিনা বলো তো? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, এবার আরেকটা প্যাটার্ন একটু খেয়াল করো তো, উপরে দ্বিপদী গুলার দিকেও তুমি যদি তাকাও তাহলে তুমি বুঝতে পারবা। যেখানে পাওয়ার ছিল 0, পদ সংখ্যা ছিল একটা, পাওয়ার 1 ছিল পদ সংখ্যা 2টা, পাওয়ার 2 পদ সংখ্যা কয়টা, 3টা, পাওয়ার 3 পদ সংখ্যা কয়টা বলো তো, 4টা পদ সংখ্যা না? হুম, তাহলে আমার যদি দ্বিপদী বিস্তৃতির এমসিকিউর জন্য এগুলো তোমার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু আইডেন্টিফাই করি, তুমিই বলো আমাকে বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে? ঘাত এন হলে পদ সংখ্যা কত হবে বলো তো ভাই? n+1। N+1, ভেরি গুড। আচ্ছা, আরেকটা প্যাটার্ন আমি তোমাকে একটু দেখাই। ধরো এই দ্বিপদীর পাওয়ার কত, এন না? এই দ্বিপদীর পাওয়ার হচ্ছে এন। এখানে প্রত্যেকটা টার্মের পাওয়ারই দেখবা তোমার এন। ধরো তো প্রথম টার্মের পাওয়ার কত বলতো, এন। দ্বিতীয় টার্মের পাওয়ার কত বলতে পারবা? N-1। আর এখানে একটা 1 আছে না, তো এই দুটো যোগ করলে কত হবে বলতো, এন হবে না পাওয়ার?
দ্বিতীয়টার হ্যাঁ পাওয়ার। তৃতীয় টার্মটা দেখো তো n-2 আর এখানে একটা 2 আছে, তাহলে এদেরকে যোগ করলে কত হবে? nই হবে না আবার পাওয়ার। হ্যাঁ তাহলে তোমার দ্বিপদীর প্রত্যেকটা টার্মের প্রত্যেক পদের ইয়া কত বলতো, ঘাত কত বলতো? এন। ঘাত হচ্ছে n। তাহলে এটাও বুঝে গেলাম। এইবার বলতো, একটি প্রথম চলকের একটি চলকের ঘাত কি হয়? ক্রম বর্ধমান। আর অন্যটি কি হয় বলতো? ক্রম হ্রাসমান। এটা বুঝতে পারছো কিনা বলতো? একটা পদের হ্যাঁ পাওয়ার দেখো n, এরপর কমে n-1, n-2, n-3 এভাবে করে কমতেছে। আর একটা পদের পাওয়ার কি? এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার n এভাবে করে বাড়তেছে না? তাহলে একটা পদের পাওয়ার ক্রমান্বয়ে কমে, n থেকে n-1, n-1 থেকে n-2, n-2 থেকে n-3। আরেকটা পদের পাওয়ার কি? এক্স টু দি পাওয়ার 0 ছিল, 0 থেকে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 থেকে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 2 থেকে এক্স কিউব। তো আরেকটা পদের পাওয়ার কি? পাওয়ার বা ঘাত কি? ক্রম বর্ধমান না? একটা ক্রম হ্রাসমান, একটা ক্রম বর্ধমান না? হ্যাঁ তাহলে এটাও কি ঠিক আছে কিনা বলতো? এই 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 বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি মোটামুটি ধরে ফেলছো, অনেক কিছু ধরে ফেলছো, বুঝে গেছো। তাহলে এখন তুমি যে কোনো কিছু তাহলে বিস্তার করতে পারবা কিনা বলতো? এই ফর্মুলা গুলো যে তুমি শিখলা, এই ফর্মুলা গুলোর সাহায্যে তুমি যে কোনো কিছু বিস্তার করতে পারবা কিনা? বিস্তার হ্যাঁ করতে পারবা না এখন বলো তো? পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, এবার তোমাকে আমি সাধারণ পদ বের করার একটা টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিকটা শিখিয়ে দিলে, এই টেকনিকটা যদি তোমাকে আমি শিখিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে তোমার অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। কারণ তুমি তো, কেন সহজ হবে এটা একটু পরে তোমাকে আমি বলতেছি, ঠিক আছে? তোমাকে হয়তো বা বলবে যে সপ্তম পদের সহগ কত এখন, বা তোমাকে বললো 15তম পদের সহগ বের করো। কথার কথা, ঠিক আছে? তোমাকে কি বললো? 15তম পদের সহগ। তাহলে 15তম পদের সহগ বের করতে গেলে তোমার বিস্তারটা কয়টা পদ পর্যন্ত করতে হবে বলো তো? 15টা পদ পর্যন্ত করতে হবে না? হুম। 15 পদ পর্যন্ত করতে হবে। কিন্তু তুমি যদি সাধারণ পদ বের করে ফেলো, সাধারণ কথাটার মানে কি? সাধারণ মানে হচ্ছে কমন, কমন টার্ম। কমন মানে কি? যার সাহায্যে যে কোনো টার্ম বের করা যায়, যার সাহায্যে কি যে কোনো টার্ম বের করা যায়, মানে এমন একটা টার্ম, এমন একটা টার্ম যার সাহায্যে কি করা যায় বলতো? যে কোনো টার্ম বের করা যায়, এটাকেই বলা হয় কি? সাধারণ পদ। তাহলে আমরা এখন এমন একটা পদ বের করা শিখবো, যেই পদের সাহায্যে ওই দ্বিপদী রাশির যে কোনো পদ কি করা যায়? বের করা যায়। আমরা এমন একটা পদ বের করাটা কি করবো বলতো ভাইয়া? শিখবো এখন। তাহলে আমি আবারও দ্বিপদী বিস্তারটা আবার লিখি। এইবার আমি এখান থেকে সাধারণ পদ বের করাটা শিখবো। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা কি জানি লিখছিলাম ভাইয়া? এনসি জিরোর মান কত? আচ্ছা, আমি কয়েকটা জিনিস বলি। এনসি জিরোর মান হচ্ছে 1, এনসি ওয়ান এর মান কত বলতো? n। এই জিনিসগুলো একটু মনে রাখবা। এনসি ওয়ান এর মান কত বলতো ভাই? n। এটা তুমি ক্যালকুলেট করলে তো বের করতেই পারবা, বাট আবার ইয়া করলাম আর কি। তাহলে প্রথম টার্মটা কি হয়? এনসি জিরো ইন্টু এ টু দি পাওয়ার n আর এক্স টু দি পাওয়ার জিরো, তাই তো? তাহলে এনসি জিরোর মান যেহেতু 1, তাহলে আমি এটা লিখলাম না, ডিরেক্ট লিখলাম এ টু দি পাওয়ার n প্লাস এনসি ওয়ান এ টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স প্লাস এনসি টু এ টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এনসি আর এ টু দি পাওয়ার n-r ইন্টু এক্স টু দি পাওয়ার r প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n। দ্বিপদী বিস্তৃতিটা এরকমই ছিল না বলো তো? হ্যাঁ আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, এই যে এটা কয় নম্বর পদ? এটা 2 নম্বর। তা 2 নম্বর পদের এনসি কত? এনসি ওয়ান না? 2 নম্বর পদের ক্ষেত্রে সহগটা কত? এনসি ওয়ান, তাই না? তিন হ্যাঁ নম্বর পদের সহগ কত? এনসি টু। তাহলে এই যে এখানে এনসি আরটা আছে, এনসি আরটা সেটা আসলে কয় নম্বর পদের সহগ বলতে পারবা? এনসিআর আর মাইনাস আর প্লাস 1 আর প্লাস। r+1, r+1, ভেরি গুড। টি ওয়ান কত? এ টু দি পাওয়ার এন। টি টু কত? এনসি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স। টি থ্রি কত? এনসি টু ইন্টু এ টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ এইখানে যদি 3 থাকে, এখানে হয় এনসি টু। তাহলে এখানে আমি এখন সাধারণ পদটাকে আমরা বলি হচ্ছে, এটার ভাষায় বলি টি আর প্লাস ওয়ান বলি।
সাধারণ পদ কততম পদ বলো তো? টি আর তম পদ না টি আর প্লাস ওয়ান তম পদ? সাধারণ পদ না? টি আর টি প্লাস, আর টি তোমার। আর প্লাস ওয়ান যদি সাধারণ পদ হয় তাহলে তুমি এটাকে কি লিখবা বলো তো ভাইয়া? এনসি আর লিখবা। কি লিখবা? এনসি আর লিখবা। কারণ কি, 3 নম্বর পদের সহগ কত লিখছো? 2 লিখছো না? এনসি 2 লিখছো না? তাহলে টি আর প্লাস ওয়ান তম পদের সহগ কত লিখবা? এনসি আর লিখবা না? হ্যাঁ এরপর পরেরটা কি লিখবা? এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার কত লিখবা? শুধু আর। ঠিক আছে আর না? লেখা লেখা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটাই হচ্ছে কি তোমার কি বলতো ভাইয়া সাধারণ পদ। সাধারণ পদ যে এইটা, বুঝতে পারছো কিনা? কারণ তুমি দেখো এইখানে তুমি আর এর যে কোনো মান বসায় বসায় তুমি বাকি সবগুলো টার্ম পেয়ে যাবে না। তুমি মনে করো তোমাকে হ্যাঁ বললো 7তম পদ বের করতে, তুমি আর এর জায়গায় কত বসাবা? 5। হ্যাঁ, 7তম পদ বের করতে বলো, বললো যে 7তম পদের ঘাত বের করো, তো আর এর জায়গায় কত বসাবো বলো তো? 7। 6 বসাবো, 6 6। ও 7তম পদ, হ্যাঁ হ্যাঁ 6। 7তম পদ হলে কান দেখো, টি আর প্লাস ওয়ানতম পদ, 7তম পদকে লিখতে পারি আমরা 6 প্লাস 1তম পদ। তা 6 প্লাস 1তম পদ মানে আর এর মান হচ্ছে 6। এখানে কত? 6। 6 বসাবা। 6 বসাবা না বলো তো? হ্যাঁ 12তম পদ বের করতে বলো, তাহলে তুমি কি আর এর জায়গায় কত বসাই দিবা? 11। 11। আর এর জায়গায় 11 বসায় তুমি কি করবে? সাধারণ পদ বের করে ফেলবে। এটাই তোমার কি সাধারণ পদ। সাধারণ পদ যদি তোমার বের হয়ে যায়, সাধারণ পদের সাহায্যে তুমি যে কোনো পদ কি করতে পারো? বের করতে পারবে না বলো তো? এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ Clear? তাহলে এখন আমরা চলো কিছু প্রবলেম করি, প্রবলেম করলে তোমার কতটুকু ক্লিয়ার হয়ে বুঝে যাবে। সাধারণ পদ সংক্রান্ত কিছু প্রবলেম দেখো। এখানে বলছে যে এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 12 সম্বলিত পদের সহগ বের করো। এক্স টু দি পাওয়ার কি বলছে? 12 সম্বলিত পদের সহগ বের করতে বলছে। আচ্ছা ভালো কথা, আমি একটা কাজ করি। এটা টু দি পাওয়ার 20 না, তো টু দি পাওয়ার 20 কে বিস্তার করতে পারবা বলো তো? করতে পারবা, বাট অনেক টাইম লাগবে না? হ্যাঁ আমি কি করি, সাধারণ পদটা বের করি। সাধারণ পদ কত হবে বলতো ভাই? টি আর প্লাস ওয়ান হইলে 20 সি কত হবে? 20 সি আর হবে। হুম, এরপরে প্রথম পদ কত? 2 এক্স কিউব, এটা টু দি পাওয়ার কত হবে বলতো? 20 মাইনাস আর হবে। আর পরের পদ -1/x, এটা কত হবে বলতো? -1/x টু দি পাওয়ার কত হবে বলতো? আর হবে না? হ্যাঁ আর টু দি পাওয়ার আর হবে। আচ্ছা তাহলে এইবার এই পদটাকে আমি চলো একটু সিম্পলিফাই করি নাকি? একটু সিম্পলিফাই করি। আচ্ছা তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলতো? এটাকে সিম্পলিফাই করি আমি। সো 20 সি আর কে 20 সি আর এর মতোই রাখলাম। 2 টু দি পাওয়ার 20 মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার এই থ্রিটা, এই পাওয়ারটা গুণ হয়ে যাবে না বলো? এই পাওয়ারটা এটার সাথে গুণ হয়ে যাবে না? আমরা না ফর্মুলা শিখছি এক্স হ্যাঁ টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি থাকলে এক্স টু দি পাওয়ার এ বি হয়ে যায়, অর্থাৎ এ আর বি গুণ হয়ে যায়। তাহলে এখানেও তো পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে বলো তো? 60 - 3 আর হয়ে যাবে না? হ্যাঁ এখানে একটা মাইনাস চিহ্ন আছে না? মাইনাস চিহ্নটাকে আমরা যদি মাইনাস টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার আর লিখতে পারি না মাইনাসটাকে? আর 1/x টাকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? 1/x টাকে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার ওয়ান। মাইনাস আর লিখতে পারি না? হ্যাঁ ওয়ান বাই এক্স কি লেখা যায় না? এক্স টু দি পাওয়ার -1। এক্স টু দি হ্যাঁ মাইনাস টু দি পাওয়ার আর কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার মাইনাস আর লেখা যায় না? হ্যাঁ মাইনাস আর লিখে ফেললাম। এবার সবগুলোকে একটু সিম্পলিফাই করি তো। 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার 20 মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার কত লিখতে পারো তুমি? 60 - 4 আর লিখতে পারবে না? হ্যাঁ আচ্ছা এখন তোমাকে কোন টার্ম চাইছে বলো তো? এক্স টু দি পাওয়ার 12 বা এক্স টু দি পাওয়ার 12 এর সহগ বের করতে বলছে না? তাহলে তুমি এক্স এর মাথায় পাওয়ার কত চাচ্ছ? এক্স এর মাথায় পাওয়ার কত চাচ্ছ বলো তো? 12। 12। এক্স এর মাথায় পাওয়ার, তোমার সাধারণ পদের এক্স এর মাথায় পাওয়ার কত বলো তো? 60 - 4 আর না? হ্যাঁ তাহলে প্রশ্ন মতে, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ শোনা যাচ্ছে। 60 - 4 আর ইজ ইকুয়াল টু 12 হবে না বলো তো? হ্যাঁ তাহলে তোমার 4 আর ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? 48। 60 না 12। হ্যাঁ তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? 12। 12। 12। তাহলে আর এর মানটা এবার যদি তুমি এটাকে তুমি 1 নং ইকুয়েশন নাম দাও, এই এই জায়গায় যদি তুমি আর এর মানটা বসায় দাও, তাহলে কি তোমার এক্স টু দি পাওয়ার 12 এর পুরো টার্মটা চলে আসবে না? আর এর মান বসাই দিলে এক্স টু দি পাওয়ার 12 এর পুরো টার্মটা চলে আসবে না? হ্যাঁ তাহলে তুমি আর এর মানটা বসায় দাও। আর এর মানটা কি বসায় দাও। তাহলে আর এর মান 12 হলে টি কত পাবা তুমি? টি 13 পাবা না? টি 13 পাবা না? হুম টি আর প্লাস ওয়ান না, তাহলে তুমি আর এর মান 12 হলে টি 13 পাবা। তাহলে 20 সি 12 -1 টু দি পাওয়ার 12
2 to the power 20 - 12 x to the power 60 - 4 × 12 এরকমই তো পাবা নাকি? হ্যাঁ 20C12 রে তুমি কি করতে পারো বলো তো? উপরে কয়টা টার্ম হবে? 12 মানে হচ্ছে আচ্ছা এটা যদি অনেক বড় টার্ম, এটা তোমার হাতে ক্যালকুলেট করার কোনো দরকার নাই, বুঝতে পারছো? এটা তোমার ক্যালকুলেটরে যে তুমি 20C12 বের করতে পারো, এটা তো জানো মনে হয়, জানো না? হ্যাঁ ক্যালকুলেটরের সাথে বের করে ফেলবা এটা। -1 to the power 12 হচ্ছে +1 হয়ে যাবে, আর 2 to the power এটা কত থাকবে বলো তো? 2 to the power 8 থাকবে, তাই না? 2 to the power 8 ইন্টু x to the power কত? 12। তাহলে বলো তো x to the power 12 এর কত হইলো? x to the power 12, x to the power 12, হ্যাঁ। তাহলে এখন আমরা তাহলে পেয়ে গেলাম না যে x to the power 12 এর সহগ কত? এটা তো পেয়ে গেলাম। এই জিনিসটাই তো x to the power 12 এর সহগ। সুতরাং উত্তর কত হবে? উত্তর হবে 20C12 ইন্টু 2 to the power 8। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে সাধারণ পদের বাকি অঙ্কগুলো পারবা। এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ ওকে, ফাইন। এবার আসো আমরা একটু সাধারণ পদ, সবগুলো সাধারণ পদের না, কিছু সাধারণ পদের আছে, কিছু নর্মাল আছে। তো এইগুলো একটু ডিফিকাল্টি একটু বাড়াই আমরা, ঠিক আছে? ডিফিকাল্টি একটু বাড়াই, একটু দেখি আমরা পারি কিনা। নেক্সট ক্লাস পুরোটা দিয়ে আমরা জাস্ট প্রবলেম সলভ করবো। আজকের ক্লাসে আমরা একটু থিওরি নিয়ে একটু আলোচনা করলাম, আর কিছু প্রবলেম করবো যাতে থিওরিটা আমরা বুঝতে পারি সহজে। তো এখানে 4 নম্বর প্রবলেমটা সবার আগে আমি করতে চাই। 4 নম্বরটা যেহেতু আমাদের অঙ্কের সাথে, এটা তুমি নিজে করো, আমি তোমার সাথে সাথে করি। p+2x⁵, এটা একদম সোজা, ঠিক আছে? এর বিসিতে x³ সহগ হচ্ছে 320, তাহলে তুমি এর টি আর প্লাস 1 বের করো। টি আর প্লাস 1 কত হবে বলো তো ভাই? 5c r, প্রথম পদ টু দি পাওয়ার কত? n - r, মানে 5 - r, দ্বিতীয় পদ মানে 2x⁵ কত বলো তো ভাই? r। এরকম হয়ে গেল না? এরকম হয়ে গেল। তাহলে এটাকে আমি আবার কি লিখতে পারি সিম্পলিফাই করে? 5c r p⁵ r 2 x⁴ এখন তোমাকে কোন পদের সহগ 320 বলছে? x⁴ কত? 3 তাহলে x⁴ হইতে গেলে তাহলে r এর ভ্যালু কত হইতে হবে? 3 প্রশ্ন মতে r = 3। r এর ভ্যালু তুমি এই যে 1 নং ইকুয়েশনে বসাও, তাহলে tr+1 কত পাচ্ছ? সরি, tr+1 হবে না t4 হবে? 4 t4 তুমি পাচ্ছ 5c3 p⁵ 2 to the power 3 আর x⁴. তো আলটিমেটলি পাচ্ছ 5c3 ইন্টু p² ইন্টু 8 ইন্টু x³ তাহলে প্রশ্ন মতে আবার কি বলছে? এর সহগটা কত? প্রশ্ন মতে 5c3 ইন্টু p² ইন্টু 8, এই জিনিসটা ইকুয়াল টু কত? 320 না? 320 না? হ্যাঁ এটা 320। এটা তো 320 হয়, তাহলে তোমার এন বলো তো 5c3 এর মানটা কিভাবে বের করবা? 3 আছে তো, তাহলে হচ্ছে কি হবে বলো তো? 3টা 5 ঘর উপরে বসবে, 3টা ঘর নিচে বসবে। 5 × 4 × 3, আর নিচে 3টা বসবে, তাই না? 3 হ্যাঁ × 2 × 1 ইন্টু p², আর 8 দিয়ে যদি 320 কাটো কত? 4 × 8 = 32 না? তাহলে 40 হবে, তাই তো? হ্যাঁ 40। এবার তুমি কাটাকাটি করো, 3 3 কাটো, 2 দিয়ে কাটো 2, আর এখানে 5 × 2 = 10, এই 10 দিয়ে আবার এটারে কাটলে কত? 4। 4 তাহলে p = কত বলো তো ভাইয়া? p = কত হবে? 2 p = 2 হবে না +- 2 হবে? প্লাস মাইনাস 2 হবে। হ্যাঁ, একটু চিন্তা করে বল। +- 2 হবে না? হ্যাঁ +- 2 হবে, কারণ এখানে কি -2 বসালে কোনো সমস্যা আছে বলো তো? অনেক সময় +- 2 হয় না, কেন হয় না? ধরো স্কোয়ারকে রুট করলে হয় না, কারণ ওই জায়গায় হয়তো বা ঝামেলা থাকে কোনো একটা মাইনাস বসানো, বুঝো না এই বিষয়টা? কিন্তু এখানে তো কোনো ঝামেলা নেই, তাহলে এখানে তো +- 2 হবে, তাই না? হ্যাঁ ধরো লগের লগ এক্স এর মান তোমার আসছে, লগ এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে, লগ এক্স ইজ ইকুয়াল টু মনে করো কিছু একটা 10⁻x ইজ ইকুয়াল টু মনে করো কিছু একটা আসছে, ঠিক আছে? ওইখান থেকে তোমার এক্স এর মান কি নেগেটিভ প্লাস মাইনাসে আসবে না শুধু প্লাসে আসবে? শুধু প্লাসে আসবে না? লগ এক্স এর ক্ষেত্রে হ্যাঁ কারণ এক্স এর মান তো লগের ভিতরে তো তুমি নেগেটিভ জিনিস বসাইতে পারবে না।
কথা বুঝো না? হ্যাঁ তাহলে সবসময় কিন্তু প্লাস মাইনাস আসে না, কিন্তু অনেক সময় আসে। ঠিক আছে, এটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কোন কেসে আসবে কোন কেসে আসবে। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলা তো নাকি? হ্যাঁ। এবার আসো, এটাকে আমি একটু তাহলে নিচে নিয়ে যাই, পরের অঙ্কটা করি। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা করি, চলো। 1 - x 1 - x 1 - x টু দি পাওয়ার 8 ইন্টু 1 + x টু দি পাওয়ার 7, এই টাইপের অঙ্ক কি 9 10 ছিল না? হ্যাঁ এটা বের ছিল। ছিল। তাহলে এটাকে কি লিখতে পারি না আমরা? 1 - x ইন্টু 1 - x টু দি পাওয়ার 7 ইন্টু 1 + x টু দি পাওয়ার 7, এটা লিখতে পারি না? হ্যাঁ। আবার a + b ইন্টু a - b টা কি লেখা যায় বলো তো? এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার হোল 7 লিখতে পারি না? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এটা দেখো, বিস্তার করার জিনিস কিন্তু এইটারে শুধুমাত্র বিস্তার করবা। আর এই আগে যেটা আছে এটারে কিন্তু বিস্তার করার কিছু নাই, তাই না? তাহলে এখন আমরা 1 - x² হোল টু দি পাওয়ার 7 এটারে বিস্তার করতে পারবো কিনা বলো? হ্যাঁ পারবো। আচ্ছা, এখন আমাকে বলো। আচ্ছা, ওইটা বলা দরকার না, একটা কাজ করো, তুমি আগে পুরোটাকে বিস্তার করে ফেলো। পুরোটাকে বিস্তার করো, পুরোটাকে বিস্তার করে আমরা অ্যান্সারটা বের করি। ঠিক আছে, এটা চাইলে তুমি সাধারণ পদ দিয়ে করতে পারবা, বাট তুমি এটা গেসিং পাওয়ারটা ভালো হইতে হবে আর কি, যে সাধারণ পদ করতে গেলে তোমার এটা দরকার নেই। এই জন্য আমি বলছি পুরোটা বিস্তার করো। 1 - x² টু দি পাওয়ার 7 এটা বিস্তার করলে কি হবে? প্রথম পদ টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 7, তাই তো? যেটা লেখার দরকার হুম। নেই। এরপরে প্লাস দিয়ে nc1 মানে 7c1 1 টু দি পাওয়ার 6 - x² টু দি পাওয়ার কত 1, তাই তো? যোগ হ্যাঁ। 7c2 1 তো লেখা দরকার নেই, 1 কি আর বারবার লেখা দরকার আছে বলো তো? বুঝার জন্য না। একবার লিখলাম। 7c2 - x² কত 2, 7c3 - x² টু দি পাওয়ার 3 না? হ্যাঁ। 3। এরপরে 7c4 - x² টু দি পাওয়ার 4। আর আমি লিখবো না, কেন লিখবো না আমি তোমার একটু বলি। আমাকে এখানে কততম পদের সহগের কথা বলছে? x টু দি পাওয়ার 7 এর সহগের কথা বলছে না? হ্যাঁ। তাহলে এখানে x টু দি পাওয়ার 8 চলে আসছে না? x টু দি পাওয়ার 8 চলে আসছে না এখানে অলরেডি? হ্যাঁ। তাহলে আমি x টু দি পাওয়ার 7 কি আমি আর পাচ্ছি এখান থেকে? এখানে তো x টু দি পাওয়ার 8 চলে আসছে, তাই না? তাহলে আমার x টু দি পাওয়ার 7 এর সহগ দরকার, তাই তো? তাহলে আমার এই টার্মটাও কাটা, এর পরের টার্মগুলো কাটা, বুঝো না এই বিষয়টা? পরের টার্মগুলো কি আমার দরকার আছে? না। তাহলে এখন আমি একটু অঙ্কটা করি। 1 - x 1 মতো থাকলো, 7c1 এর মান কত হবে বলো তো? 7 হবে না? হ্যাঁ। 7 আর -x² টু দি পাওয়ার 1 মানে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, -7x²। 7c2 মানে কত হবে বলো তো? 7 × 6 আর নিচে কত হবে? 2 × 1 x টু দি পাওয়ার 4 যোগ 7c3 মানে কত হবে? 7 6 5 আর 3 2 1, এটা কত হবে? একটা মাইনাস হবে না? এখানে মাইনাস হবে, -x টু দি পাওয়ার কত 6, তাই না? হুম। পরেরটা তো আর লেখা দরকার নেই, আমরা তো বুঝেই গেছি পরেরটা কাজে আসবে না, তাই না? আচ্ছা, এখন 1 - x 1 - 7 x² কাটাকাটি করলে কত থাকে? 21 x টু দি পাওয়ার 4। কাটাকাটি করলে কত থাকে? 3 × 2 = 6, 6 কাটলাম, 5 × 7 = 35 -35 x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এখন আমাকে বলো, এইখানে বাইরে একটা টার্ম আছে, দ্বিপদী টার্ম আছে, আর ভিতরে একটা বিস্তার করা টার্ম আছে। এখন এই 1 দিয়ে যদি তুমি প্রত্যেকটাকে গুণ করো, তুমি ওই সেম টার্মগুলোই পাবা না? আবার 1 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করো, হ্যাঁ। এখন তুমি x টু দি পাওয়ার 7 কি কখনো 1 দিয়ে গুণ করলে পাবা? x টু দি পাওয়ার 7 কি কোনো 1 দিয়ে গুণ করলে পাবা নাকি না বলো? না। তাহলে x টু দি পাওয়ার 7 পাইতে গেলে এই মাইনাস এক্সটাকে যদি তুমি 1 দিয়ে গুণ করো পাবা -x, -7x² সাথে গুণ দিলে কত পাবা? 7x³ 21 x টু দি পাওয়ার 5 এর সাথে গুণ দিলে কত পাবা? -21 x টু দি পাওয়ার 5 35 x টু দি পাওয়ার 7 এর সাথে গুণ দিলে 6 এর সাথে গুণ দিলে কত পাবা? +35 x টু দি পাওয়ার কত 7 পাবা না? তাহলে x টু দি পাওয়ার 7 পাওয়ার জন্য তোমার এই মাইনাস এক্সটাকে এই যে টু দি পাওয়ার 6 ওয়ালা টার্মের সাথে গুণ দিতে হবে না? হ্যাঁ। তো ওইটার সাথে যদি তুমি গুণ দাও, তুমি আলটিমেটলি কত পাচ্ছ? x টু দি পাওয়ার 7 এর সহগ কত পাচ্ছ? x টু দি পাওয়ার 7 এর সহগ কত পাচ্ছ?
প্লাস 35। প্লাস 35 পাচ্ছ না? হ্যাঁ। এটা বুঝতে পারছো কিনা, এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। ওকে, চলো আমরা লাস্টের প্রবলেমটা করি। তো কয় নম্বর প্রবলেম ছিল? 4, এটা হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা, এবার আসো 5 নম্বর প্রবলেমটা আমরা একটু করার চেষ্টা করি, চলো। সো 5 নম্বর প্রবলেম কি বলছে দেখো, 1 + x আর হচ্ছে a - b(x), এটার x⁴ সহগ 0 হলে a/b এর অনুপাত বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এটাকেও আগের মতো করি, 1 + x টাকে রাখলাম আর a - bx⁴12। তাহলে a - bx⁴12টা কিন্তু বিস্তার করবো নাকি? হ্যাঁ। তাহলে এটাকে বিস্তার করলে কত হবে বলো তো, তুমি বলো। প্রথম টার্ম কত হবে? a⁴12, পরের টার্ম প্লাস 12c1 a⁴11 11। bx⁴1। এটা লিখলাম না আমি, জাস্ট প্রথম প্রথম তো ওইভাবে এই জন্য লিখতেছি। 12c2 a⁴10 bx² নাকি, প্লাস হ্যাঁ। 12c3 এ টু দি পাওয়ার a⁴9 bx কত, হোল কিউব। হোল কিউব। এভাবে করে এটা আসবে না, এভাবে করে তো আসতে থাকবে। তুমি চাইলে বুঝতেই পারতেছো, এটা তুমি a⁴8 পর্যন্ত যাইতে হবে, তাই না? এটা তো বুঝেই যাচ্ছে, বুঝা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে আমরা কিছু টার্ম যদি আমরা একটু স্মার্টলি যদি করার চেষ্টা করি, সবগুলো টার্ম তো আমার লেখার দরকার নেই, লেখার দরকার আছে কি? না। হ্যাঁ, ওগুলো তো আমার লেখার দরকার নেই। আমি একটা কাজ করতে পারি, আমার তো দুইটা টার্মের যোগফল মিলে কত হবে বলো তো, দুইটা টার্ম মিলে a⁻10 আর এখানে x², এই দুইটা মিলে তো 12 হইতে হবে, তাই না? তাহলে আমি কিছু টার্ম বাদ দিয়ে আমি লিখলাম যে 12c কত লিখবো বলো তো, x⁸ x⁸ আনার জন্য আমার কত আনতে হবে? 7। x⁷ আনার জন্য আমি কত আনলে x⁷ বা 8 এগুলো আসবে? যদি আমি এখানে 12c7 দেই, তাহলে হবে a⁴7 আর মাইনাস bx⁴ কত হবে বলো তো ভাইয়া? 7 হবে না? মাইনাস হ্যাঁ। bx⁴7 হবে। প্লাস দিয়ে আমি যদি আবার 12c8 লিখি, তাহলে a⁴ কত হবে বলো তো? 8, সরি a⁴6, a⁴ কত হবে? সরি, আমি মনে হয় একটু একটা জিনিস ভুল করছি, এখানে a⁴5 হবে না বলো তো ভাইয়া? 5 হবে। 12। 5 হবে। আর এখানে কত হবে বলো তো ভাই? a⁴4 হবে না? হ্যাঁ। a⁴4 আর মাইনাস bx⁴ কত হবে বলো তো ভাই? 8, bx⁴8 হবে না? এবার হ্যাঁ। ডট 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 কত পর্যন্ত যাবে? 12c12 মাইনাস bx⁴12 পর্যন্ত যাবে নাকি? আমি পুরোটা লিখলাম না আর কি, একটু স্মার্টলি করলাম, পুরোটা তো লেখার দরকার নেই আমার, বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে বলো, এবার এই 1 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে কি তুমি x⁸ কি পাবা? 1 দিয়ে যদি এই টার্মগুলোকে গুণ করো, তুমি x⁸ পাবা? না। পাবা। 1 দিয়ে হ্যাঁ যদি তুমি পাবো। এই 12c8 এই টার্মটাকে গুণ হ্যাঁ করো, পাবো। তাহলে x⁸ এর সহগ পাবা না এখান থেকে? হ্যাঁ পাবো পাবো। আবার x দিয়ে কোন টার্মটাকে গুণ করলে x⁸ পাবা? এই যে তার আগেরটা। হ্যাঁ। x⁷ x দিয়ে গুণ করলে পাবা না x⁸? হ্যাঁ। তার মধ্যে আগে থেকে x⁷ আছে, যদি একটা x গুণ হয় তাহলে সেটা হয়ে যাবে x⁸, তখন তার সহগটাও কিন্তু x⁸ এর সহগ হিসেবেই কাউন্ট হবে, ঠিক আছে? আর 1 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে তুমি এইটাকেই x⁸টাকে গুণ করলেও x⁸ থাকবে, তখন তার সহগটা x⁸ এর সহগ হিসেবে কাউন্ট হবে। তো আমরা যদি বলি আলটিমেটলি আমরা x⁸ এর সহগ কোনগুলোকে পাচ্ছি, x⁸ এর সহগ কোনগুলো হচ্ছে বলো তো ভাই? x⁸ এর সহগ হচ্ছে 12c7 a⁵ মাইনাস b⁵7 না? হ্যাঁ। আবার যোগ 12c8 a⁴ মাইনাস b⁵8 না? এই দুটো পাইতেছি না বলো তো? হ্যাঁ। হ্যাঁ, ক্লিয়ার তো? তাহলে x⁸ এর সহগ তাহলে কত আসলো?
12c7 মানে -12c7 a⁵ b⁵ প্লাস 12c8 a⁴ b⁴ এখন প্রশ্ন মতে বলো তো এই জিনিসটা ইকুয়াল টু কত? এই x⁵ এর সহগ কত বলছে? সহগ 0 না? x⁵ এর সহগ কত বলছে? 0। 0। তাহলে এইটা তো x⁵ এর সহগ, তাহলে প্রশ্ন মতে মাইনাস, তাহলে এই জিনিসটাকে আমি নিয়ে আসি, এই জিনিসটা ইকুয়াল টু 0। তাহলে 12c8 a⁴ b⁴ ইজ ইকুয়াল টু 12c7 a⁵ b⁴ না? বলো তো। হ্যাঁ তাহলে এখন 12c8 এর মানটা তুমি বের করে ফেলতে হবে। 12c8 এর মানটা তুমি বের করে ফেলতে পারবা। আবার 12c7 এর মানটা তুমি কি করতে পারবা? বের করে ফেলতে পারবা না? হ্যাঁ এটা আমি নর্মাল নিয়মে একটু করি। ধরো 12c এ মানে কি 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? 8 ফ্যাক্টোরিয়াল। আর কি 12 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ a⁴ b⁴ 12c7 মানে কি 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত বলো তো ভাই? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি 12 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, তাই তো? a⁵ ইন্টু কি b⁵ ওকে। আচ্ছা এখানে কি 12 ফ্যাক্টোরিয়াল কেটে দিলা। এইখানে যে 8 ফ্যাক্টোরিয়াল আছে, 8 ফ্যাক্টোরিয়ালকে তুমি কি লিখতে পারো? 8 × 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো না? হ্যাঁ তাহলে এটাকে লেখো তুমি 8 × 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 7 ফ্যাক্টোরিয়াল কেটে দিলা। 12 মাইনাস 8 মানে কত বলো তো ভাই? 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ আর 12 মাইনাস 7 মানে কত বলো তো ভাই? 5 ফ্যাক্টোরিয়াল। এই 5টাকে তুমি কি লিখতে পারো? 5 ফ্যাক্টোরিয়াল কি 5 × 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো না? 4 কেটে দিলা, ঠিক আছে। a⁴ এখানে একটা a থাকে, b⁵ আর b⁵ কেটে দিলে এখানে একটা b থাকে। আলটিমেটলি তোমার কাছে আসবে হচ্ছে b/8 ইজ ইকুয়াল টু a/5 আছে না? বের করতে বলছে কি? a/b এর মান বের করতে বলছে, তাই না? তাহলে তুমি a/b, হ্যাঁ এখান থেকে a/b কত আসে? বিটাকে এর নিচে নিয়ে আসো, a/b ইজ ইকুয়াল তাহলে 5টাই পাশে চলে যাবে। a/b কত? 5/8। এটাই বের করতে বলছেন অ্যান্সার। হ্যাঁ এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ এই অঙ্কটা বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। তাহলে তোমাকে যখন এরকম দুইটা টার্ম দিয়ে দিবে, দুইটা টার্ম দিয়ে তাদের গুণফল ইজ ইকুয়াল টু যখন বিস্তার করতে বলবে, তখন তুমি যে কোনো একটা টার্মে কি ইউজুয়ালি বিস্তার করা লাগে, তো ওই টার্মটাকে তুমি বিস্তার করো সুন্দর মতো। বিস্তার করার পর তোমাকে একটু ইন্টেলিজেন্সের পরিচয় দিতে হবে। তুমি চিন্তা করে দেখতে হবে যে এখানে যে তোমার 1 আছে, 1 দিয়ে কাকে গুণ করলে তোমার x⁵ আসতেছে, আবার x দিয়ে কাকে গুণ করলে তোমার x⁵ আসতেছে। তাহলে এই জিনিসটা যদি তুমি ধরে ফেলতে পারো, তখন তাদের সহগগুলোর যোগফলটা কি কি হবে তোমার? আলটিমেটলি x⁵ এর সহগের সহগ হবে। তো এর প্রশ্ন মতে তুমি ওই জিনিসটা ইকুয়াল টু 0 ধরে অঙ্কটা তুমি কি করতে পারবা? করে ফেলতে পারবা। তাহলে ঠিক আছে, এই অঙ্ক পর্যন্ত বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। তাহলে এবার আসো আমরা লাস্টের টাইপ। এখানে আমরা 3টা প্রবলেম করব। এটাকে আমরা বলতেছি এক্স বর্জিত। এটা কি বলতেছি? এক্স বর্জিত। এক্স বর্জিত মানে বলো তো এক্স এর পাওয়ার কত? 0 না? এক্স বর্জিত মানে হ্যাঁ এক্স এর টার্ম নাই, এক্স এর টার্ম মানে কি? এক্স এর পাওয়ার কত? 0। তাহলে এক্স এর পাওয়ার 0 আনার অঙ্কগুলো আমরা এখানে করব, ঠিক আছে? তো এটার জন্য আমরা চলো প্রথমে 1 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? প্রথমে কয় নম্বরটা করবো? 1 নম্বরটা করি চলো। আচ্ছা আমাকে বলো x² - 2 এটা কি, আচ্ছা এটা কি দ্বিপদী হয়েছে না ত্রিপদী হয়ে গেছে? এটা ত্রিপদী হয়ে গেছে। ত্রিপদী হয়ে গেছে, কিন্তু এটাকে তো তাহলে দ্বিপদী বানানো যাবে, তাই না? দেখো হ্যাঁ তো, x² - 2ab প্লাস b², a² - 2ab প্লাস b² ফর্মুলা কি? a মাইনাস বি হোল স্কোয়ার না? হ্যাঁ বাইরে একটা টু দি পাওয়ার 6 আছে। তাহলে a² আর টু দি পাওয়ার 6 মিলে কত হবে? টু দি পাওয়ার কত হবে? 12 হবে না? 12। টু দি পাওয়ার হয়ে যাবে কত বলো তো ভাইয়া? 12। তাহলে এবার দ্বিপদী হয়েছে কিনা বলো? হ্যাঁ হয়েছে। এবার বলতেছে এটার এক্স বর্জিত টার্ম বের করতে। তাহলে আমরা একটা কাজ করি, এটা সাধারণ পদটা বের করি। সাধারণ পদ কত বলো তো এটার? 12c 12c r x⁻12 মাইনাস আর মাইনাস 1/x⁻, কত বলো তো ভাইয়া? আর, ঠিক আছে না? মাইনাস হ্যাঁ 1/x⁻, কত? আর। এখন এটাকে একটু সিম্পলিফাই করি।
12 CR x⁻12 - আর -1 কে কি লিখতে পারি, -1 টু দি পাওয়ার আর লিখতে পারি না, -1 টু দি পাওয়ার আর, আর ওটা কি লিখতে পারি, x⁻r। ঠিক আছে না ভাই? হ্যাঁ তো আলটিমেটলি কি হচ্ছে 12 CR x⁻12 - 2r আর -1 টু দি পাওয়ার r। এরকমই না আসে আমার সাধারণ পদটা। হ্যাঁ এক্স বর্জিত করা মানে কি, তোমার এক্স এর পাওয়ার কত হবে, 0 হবে না? তাহলে প্রশ্ন মধ্যে কি হ্যাঁ হবে, 12 - 2r = 0। 12 - 2r = 0, 2r = 12, r = 6। এইটুকু বুঝছো কিনা ভাই বলো তো? হ্যাঁ বুঝছি। তাহলে এরা বলছে এক্স বর্জিত পদ বের করতে, তাহলে তুমি কি করবা, ওই সাধারণ পদের জায়গায় কি করবা, এই আর এর মানটা বসাই দিবা না? হ্যাঁ সুতরাং সুতরাং এক্স বর্জিত পদটি কত, T7। T7 হচ্ছে তোমার এক্স বর্জিত পদ, তাই না? আর এর মান 6 মানে টি কত, টি হচ্ছে 7। সো 12 C7 x⁻, সরি 12 C6 হবে, আর এর মান হচ্ছে 6 আর টি এর মান হচ্ছে 7। ঠিক আছে না? 12 C6 x⁻12 - 2 × 6 -1 টু দি পাওয়ার 6। অ্যান্সার কত আসতেছে, 12 C6 আসতেছে অ্যান্সার, তাই না? সবগুলো তো জিরো হয়ে যাচ্ছে, x⁻, এটা জিরো হয়ে যাচ্ছে, আর -1 টু দি পাওয়ার 6 মানে 1। 12 C6 হচ্ছে তোমার অ্যান্সার। এই অঙ্ক বুঝছো কিনা, এক্স বর্জিত পদের অঙ্ক বুঝছো কিনা? হ্যাঁ তাহলে তোমাকে যদি এরকম তিন পদী চার পদীও দেওয়া হয়, তুমি আসলে কি বুঝবা, তুমি বুঝবা যে এটা এটা বেসিক্যালি এটা হচ্ছে দ্বিপদী, এটাকে আমার মানে দ্বিপদী বানায় নিতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ এইবার আসো, এর পরের অঙ্কটা করো। পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা না, 2 নম্বরটা করার আগে আমি 3 নম্বরটা করে ফেলি আগে। 3 নম্বর সোজা, তো 3 নম্বরটা করে ফেলি। 2x - 1/4 x² টু দি পাওয়ার 12। তাহলে এইটাকে আমরা যদি সাধারণ পদ বের করি, এটা বলতো T r+1 কত হবে, তুমি বলো তো, আমি লিখি, তুমি বলো আমি লিখি। 12 CR 12 CR, তারপরে এরপরে 2x⁻12 - r আর এরপরে -1/4 x² টু দি পাওয়ার r আর। তাহলে এটা কিন্তু সিম্পলিফাই করার বিষয় আছে। 12 CR টু টু দি পাওয়ার 12 - r x⁻12 - r -1 টু দি পাওয়ার r 4 টু দি পাওয়ার, আচ্ছা 4 টু দি পাওয়ার -r আর x⁻² -2r। এইটা যে লিখছি এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা 4 কে কি লেখা যায় 2 স্কোয়ার, 4 কে কি লেখা যায় 2 স্কোয়ার? হ্যাঁ হ্যাঁ 2 স্কোয়ার হইলে এটা কত হয়ে যাবে বলো তো, 2 স্কোয়ার টু দি পাওয়ার -2r হয়ে যাবে না? হ্যাঁ 2 টু দি পাওয়ার -2r হয়ে গেল, আর 2 টু দি পাওয়ার 12 - r আছে। তাহলে এবার একটু সিম্পলিফাই করি। 12 CR 2 টু দি পাওয়ার 12 - 3r x⁻12 - 3r আর -1 টু দি পাওয়ার r। এটা বুঝছো কিনা এবার বলো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে না, মানে এটা একটু সিম্পলিফাই করলাম আর কি। এবার যেহেতু বলতে এক্স বর্জিত পদ, তার মানে কি বলতো প্রশ্ন মতে, 12 - 3r = 0। 3r = 12, r কত বলতো ভাইয়া, 4। r যদি 4 হয়, তুমি 1 নং ইকুয়েশনে আর এর মানটা বসায় দাও, তুমি টি কত পাবা, T5 পেয়ে যাবা। 12C4 2 to the power 12 - 3 into 4 x⁻12 - 3 into 4 -1 to the power 4। তো এইটাও 1, এইটাও 1, এদের ভ্যালু কত আসবে, 2 to the power 0 আর x⁻0 1 আসতেছে, এটার ভ্যালু হচ্ছে 1। তো আলটিমেটলি অ্যান্সার কত, 12C4 অ্যান্সার না? 12C4 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। হ্যাঁ তো হ্যাঁ বুঝতে আশা করি। তাহলে আমরা এরপর 2 নম্বর অঙ্কটা এখন করবো। এটা আজকে সেদিনের শেষ অঙ্ক। ঠিক আছে, আমার হচ্ছে টোটাল 4 ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে, বুঝতে পারছো? এমসিকিউ ছাড়া।
আজকে এক ক্লাস, কালকে আমরা, এখানে দুইটা চ্যাপ্টার তো, কালকে আমরা হচ্ছে এর সেকেন্ড পার্টটুকু শেষ করে ফেলবো। ওকে, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো আর কি, 5 এর এ, 5 এর এ কালকে শেষ হবে। আর এর পরের দুইটা ক্লাসে আমরা 5 এর বি শেষ করবো। ওকে, আচ্ছা এবার আসো আমরা 2 নম্বর প্রবলেমটা একটু দেখি। আচ্ছা, 2 নম্বর প্রবলেমের মধ্যে আমরা আসলে কি পাচ্ছি, কোশ্চেনের মধ্যে কি বলছে, যে বলছে যে এক্স বর্জিত পদ বের করতে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। 1 + x⁻p আর 1 + 1/x⁻কিউ আছে, এটাকে সিম্পলিফাই করলে কি হয়, 1 + x⁻p x * 1 + x⁻কিউ। সো সবশেষে কি থাকতেছে, 1 + x⁻p 1 + x⁻কিউ /x⁻কিউ। এই পর্যন্ত বুঝছো কিনা? 1/x⁻কিউ আর উপরে থাকতেছে কত বলতো, 1 + x⁻p + কিউ। সিম্পলিফাই করলে এরকম কিছু আসে কিনা বলতো? হ্যাঁ। আচ্ছা, নিচে কত আছে বলতো, x⁻কিউ, উপরে আছে 1 + x⁻p + কিউ। উপর থেকে যদি আমার কোনো এমন একটা টার্ম থাকে যেই টার্মের মধ্যে x⁻কিউ আছে, তাহলে কি কিউ কিউ কাটাকাটি গিয়ে এক্স বর্জিত পদ হয়ে যাবে না? তখন কি আর এক্স হ্যাঁ। এর টার্ম থাকবে? না। তাহলে তোমার উপরে যেই পার্টটুকু আছে, যেটা হচ্ছে বেসিক্যালি 1 + x⁻p + কিউ, 1 + x⁻কি p + কিউ, এইখান থেকে তোমার কোন টার্মটা দরকার বলো তো, x⁻ কত দরকার? কিউ। x⁻কিউ দরকার। এখান থেকে কিউ হলে ওইটার সহগটাই কি করতে পারবা তুমি, ওই 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 টার্মটুকু বের করে ফেলতে পারলে তোমার অঙ্ক শেষ। তাহলে আমরা টি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত লিখতে পারি বলতো, p + কিউ সি আর প্রথম পদ টু দি পাওয়ার 1 কোনো কিছু লেখার কি দরকার আছে? না। তাহলে x⁻ কত হবে, আর হবে। এখন এক্স এর আর এর মান কত হবে বলতো, প্রশ্নের জিরো। মধ্যে আর ইকুয়াল টু কত, কিউ হবে না? আর কিউ। এর মান হ্যাঁ, হইলে মানে কিউ। আমরা তো উপরের টার্মটা নিয়ে কাজ করতেছি না, তো উপরের টার্মের আর এর এই এটার মান যদি কিউ হয়, তাহলে তো নিচেও তো একটা x⁻কিউ আছে, তাহলে কাটাকাটি গিয়ে এক্স হ্যাঁ। বর্জিত হয়ে যাবে না টার্মটা? হ্যাঁ। সুতরাং তোমার টি কিউ + 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, p + কিউ সি কিউ x⁻কিউ। এটা আসতেছে না? এটা তো আসতেছে। হ্যাঁ। তো এটা যদি আমার উপরে থাকে আর নিচেও কত আছে বলতো, নিচেও x⁻কিউ আছে, তাহলে x⁻কিউ কাটাকাটি গিয়ে তোমার আলটিমেটলি টার্মটা কত থাকতেছে, p + কিউ সি, এক্স জিরো। p + কিউ সি কিউ থাকতেছে না? হুম। এখন তুমি চাইলে এটাকে কি করতে পারবা, এটাকে তুমি চাইলে আগে সিম্পলিফাই করে লিখতে পারবা না চাইলে? যে সিম্পলিফাই করে কি হয়ে লেখা যায় বলতো, p + কিউ ফ্যাক্টোরিয়াল / কিউ ফ্যাক্টোরিয়াল, যেটাকে লেখা যায় কি বলতো, p + কিউ - কিউ মানে কি, কিউ কিউ কাটাকাটি গিয়ে পি ফ্যাক্টোরিয়াল লেখা যায়। রিয়েল। তুমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারো না বলতো? হ্যাঁ। এটাই তোমার অ্যান্সার। তা তুমি এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, কি করলাম পুরো প্রথম থেকে আবার একটু দেখো তো ভাই, দেখে আমাকে বলো বুঝতে পারছো কিনা, আমি একটু রিভিউ করে দিতেছি তোমাকে। এখানে তোমার দুইটা টার্মের গুণফল ছিল, এখন দুইটাকে আলাদা আলাদা ভাবে বিস্তার করলে আমাদের জন্য, আমি দেখলাম যে দুইটাকে আলাদা আলাদা ভাবে বিস্তার করলে যে এফোর্টটা দেওয়া লাগবে, তার চেয়ে আমি একটা কাজ করলে সুবিধা হইতো আমার এই অঙ্কের জন্য, যে এই অঙ্কটাকে আমি সেকেন্ড টার্মটাকে আমি যদি লসাগু করি, লসাগু করলে আমি দেখতেছি যে ফার্স্ট টার্মটাই আবার সেকেন্ড টার্মের মাথার মধ্যে রিপিট হচ্ছে। তো তাদেরকে কি করলাম, একসাথে নিয়ে আসলাম, টু দি পাওয়ার p + কিউ নিয়ে আসলাম, আর নিচে পড়ে থাকতেছে x⁻কিউ। এখন নিচে তো আমার x⁻কিউ আছে আর উপরে আছে 1 + x⁻p + কিউ। তাহলে 1 + x⁻p + কিউ যেটা আছে, সেখান থেকে যদি আমার কোনো একটা টার্ম, এমন একটা টার্ম আসে যেটার মান হচ্ছে x⁻কিউ, তাহলে নিচেও তো একটা x⁻কিউ আছে, তাহলে দুইটা x⁻কিউ কাটাকাটিকে তখনই তো এক্স বর্জিত পদ আসবে। এক্স বর্জিত পদ মানে কি, যেখানে এক্স এর কোনো অংশই নাই। এক্স এর অংশ যদি না থাকতে হয়, তাহলে অবশ্যই উপর থেকে x⁻কিউ আসতে হবে আর নিচে একটা x⁻কিউ তো আছে, তাহলেই দুটা মিলে এক্স এর কোনো টার্ম আর থাকবে না। তো উপর থেকে তার উপরের রাশিটুকুকে আমি বিস্তার করলাম, বললাম যে বিস্তারের সাধারণ পদ হচ্ছে tr+1 p + কিউ সি আর x⁻r। ওইখানে যদি x⁻কিউ আনতে হয়, তাহলে আর এর ভ্যালু হচ্ছে কিউ হইতে হবে। আর এর জায়গায় কিউ বসাই দিলাম, x⁻কিউ, এবার x⁻কিউ কাটাকাটি গিয়ে আমার কি কি থাকলো, আমার টার্ম থাকলো p + কিউ সি কিউ।
যেটাকে আমি একটু সহজ করে এভাবে লিখি। তাহলে বলো তো আজকে ক্লাসটা বুঝতে পারছো কিনা ওভারঅল? হ্যাঁ। তাহলে এটাই ছিল আজকের আমাদের আলোচনা। মোটামুটি আমরা এক্স কি কি শিখলাম আর একটু রিভিউ করি। এক্স বর্জিত পদের অঙ্কগুলো কিভাবে করতে হয় কিছুটা আমরা বুঝলাম। সাধারণ পদ কিভাবে বের করতে হয়, সাধারণ পদের সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয়, এটারও কিছুটা আইডিয়া আমরা পাইলাম। নেক্সট ক্লাসে আমরা আরো প্রবলেম সলভ করবো এবং আরো আইডিয়া গ্যাদার করবো, ঠিক আছে? এবং আমরা দ্বিপদী বিস্তৃতিটা কিভাবে বিস্তার করতে হয়, নিউটন থিওরেমটা কি, সেটার আইডিয়াটা আমরা কিন্তু জানার চেষ্টা করলাম। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে বিস্তার করে সেটাও আমরা দেখলাম, ঠিক আছে? এবং দ্বিপদী বিস্তৃতির কিছু বেসিক আইডিয়া আমরা দিলাম। অনেক চাইলে অনেক আইডিয়া দেওয়া যেত, বাট এটা তোমার জন্য নিষ্প্রয়োজন। তুমি যদি মেডিকেল অ্যাসপাইরেন্ট, আমি তোমাকে ওই দ্বিপদী বিস্তৃতির ইতিহাস কি, কে কি করছে না করছে, এত ডিটেলসে আমি যাওয়ার কোনো প্রয়োজন বোধ করি নাই, ঠিক আছে? সো এই জায়গাগুলো আমরা স্কিপ করলাম। সো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 এর এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো ইনশাল্লাহ আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। সালাম।